পাল্লেকেল স্টেডিয়াম থেকে বাংলাদেশ আশা জাগিয়েও শেষ পর্যন্ত আমাদের নিরাশায় ডুবালো। বাংলাদেশের এই ম্যাচটাকে কেন্দ্র করে যারা এতদিন ক্রিকেট কেন্দ্রিক ভালোবাসায় আঘাত পেয়ে মন খারাপ করে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, যারা ভেবেছিলেন যে আবারও আমরা ব্যাক করব, আমাদের তরুণ প্রজন্মকে সাপোর্ট করব, যারা ভেবেছিলেন বাংলাদেশ যেটা করতে পারেনি শ্রীলঙ্কার মাটিতে, শ্রীলঙ্কাকে কখনো ওয়ানডে সিরিজে হারাতে পারেনি, সেই কাজটা হয়তো আজকের এই দিনে জুলাই 8 তারিখে হবে, সেই তারা আবার তাদের পূর্বের টনে ফিরে গেছেন। বাংলাদেশ যে পুরো সিরিজটা খেললো, খেয়াল করে দেখবেন যে এখানটায় যেন বাংলাদেশের নিয়তিটাই হচ্ছে প্রপার ব্যাটিংটা করতে না পারা। প্রথম ম্যাচে বাংলাদেশ 5 রানে 7 উইকেট হারিয়েছে, পরের ম্যাচে বাংলাদেশ 25 বল আগে অল আউট হয়ে গেছে, থার্ড ম্যাচে বাংলাদেশ যেভাবে মাথা নত করেছে এবং এই ওয়ানডে সিরিজের সবচেয়ে পারফেক্ট উইকেট যেটা ব্যাটিং সহায়ক, সেখানটায় যেভাবে হুড়মুড়িয়ে মুখ থুবড়ে পড়েছে, এটা অবিশ্বাস্য, এটার কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যাতীত এই ঘটনা কেবলমাত্র বাংলাদেশের দ্বারা ঘটনা সম্ভব। খেয়াল করে দেখবেন আজকের এই ম্যাচে টার্নিং পয়েন্ট নিয়ে যদি আলোচনা করি, বাংলাদেশ কোন জায়গাটায় গিয়ে আসলে পারলো না, সেই না পারার গল্প যদি আমরা করি, তাহলে আমি ধরবো যে এই গল্পের টোনটা আসলে সেট হয়েছে যখন মেহেদী হাসান মিরাজ এবং শামীম হোসেন পাটোয়ারির উইকেটটা বাংলাদেশ হারায়। এর আগেও 3 জন ব্যাটার আউট হয়েছে, কিন্তু সেই 3 ব্যাটারকে নিয়ে আলোচনা না করে আমি কেন ক্যাপ্টেনকে নিয়ে আলোচনা করছি, কেন আমি শামীম পাটোয়ারির ওই 12 রানের মাত্র 12 রানের ইনিংস নিয়ে আলোচনা করছি। শুরুতে যখন 2 ওপেনার ফিরে গেলেন, নাজমুল শান্ত 0-তে ফিরে গেলেন, তারপর মেহেদী হাসান মিরাজের 24 বলে 28 রান করা, হ্যাঁ 24 বলে 28 করেছিলেন, 25তম বলে গিয়ে হিট করতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন। যিনি 112 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন, যিনি দারুণ ছক্কা মারছিলেন, যিনি 4টা 4 মেরেছেন, সুইট টাইমার মনে করা হচ্ছিল, ক্যাপ্টেন লিডস ফ্রম দ্য ফ্রন্ট, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, উইকেটও পেয়েছেন আজকে 2টা। সেই মেহেদী মিরাজের কিসের এত তাড়া ছিল ওই শটটা খেলার? এটা একটা ক্রাইম, ক্যাপ্টেন যেন ক্রাইম করলেন, অপরাধ করলেন। দারুণ ভাবে সেট হয়ে যখন ইনিংস বিল্ড আপের পথে বাংলাদেশ, তাহিদ হৃদয় যেন অনেকটা খেপেই গেলেন মেহেদী মিরাজের সেই শট দেখে। শামীম হোসেন পাটোয়ারি আমার খুব প্রিয় 2 জন ক্রিকেটারকে নিয়ে আজকে সমালোচনা করছি, মেহেদী হাসান মিরাজের পরে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। খেয়াল করে দেখবেন যে শামীম পাটোয়ারির আজকের যদি এই ইনিংসটা আমরা খেয়াল করি, দারুণ ভাবে খেলছিলেন, রান হচ্ছিল, আস্কিং রেটের সাথে পাল্লা দেবার মতো একটা জুটি করার চেষ্টা চলছিল, তাহিদ হৃদয় তখনটাও ছিলেন। শামীম পাটোয়ারি এমন ভাবে ব্যাট চালানেন, হাসারাঙ্গা যিনি ঠিকভাবে দৌড়াতে পারছেন না, প্রপারলি বল করতে পারছেন না, ফিল্ডিং এ স্ট্রাগল করছেন, তিনি তার বেস্ট অবস্থায় নেই, তারপরও তিনি বেস্টটা দিচ্ছেন। শামীম পাটোয়ারি এতটাই এগিয়ে গেলেন, তিনি টেরও পেলেন না যে পপিং ক্রিজ থেকে তিনি আসলে কতটা সামনে। শেষ পর্যন্ত স্যাম্পড। এই যে 2টা উইকেটের পতন হলো, মিডলে বাংলাদেশ যেভাবে খেলতে পারলো না, সেটাই বাংলাদেশকে ডুবিয়েছে, ভুগিয়েছে, সবাইকে আশাহত করেছে। কেন আমি তাহলে মিডল নিয়ে কথা বলছি, কেন আমি 4র্থ উইকেট এবং 5ম উইকেটের পতন নিয়ে আলোচনা করছি? কারণ আমি শ্রীলঙ্কার ব্যাটিংটা দেখেছি, আমরা সবাই দেখেছি। প্রথম 3 উইকেট 100 রানে চলে যাবার পর আসালাঙ্কা এবং কুশাল মেন্ডিস 2 জন মিলে গড়লেন 4র্থ উইকেটে 124 রানের পার্টনারশিপ। যেই জায়গাটা বাংলাদেশ করতে পারে নাই, যেই জায়গায় মিরাজরা সম্ভাবনা দেখিয়েও শেষ পর্যন্ত জুটি করতে পারে নাই, যে জায়গায় মিরাজরা দারুণ স্টার্ট পাওয়ার পরও শেষ পর্যন্ত ইনিংসটাকে বড় করতে পারে নাই, মিরাজ শামীমরা ঠিক ওই জায়গাটায় ব্যর্থ হয়েছে। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ যখন 3টা উইকেট নিয়ে নিল, মনে করা হচ্ছিল যে আরো 2টা উইকেট পড়ে গেলে হয়তো শ্রীলঙ্কার জন্য ইট কুড বি ডিফিকাল্ট টু স্কোর 250 অ্যাট লিস্ট। সেই জায়গায় তারা প্রায় 300 রান করে ফেললো, 285 স্কোর করলো। স্কোরটা হয়েছে ওই 4th উইকেট পার্টনারশিপে, একজন 50+, একজন 114 বলে 124। কি অসাধারণ একটা ইনিংস! গত ম্যাচে যে ইনিংসটা খেলতে গিয়েও ব্যর্থ হয়েছেন, পরিণতি দিতে পারেননি, সেটাই যেন কুশল মেন্ডিস এদিন করে দেখালেন। বাংলাদেশ সেটা দেখার পরেও, এরপরে ব্যাট করতে নামার পরেও শিখলো না কোনো কিছুই। এত অপরাধ, এত ক্রাইম, এত সেট হয়ে আউট হয়ে যাওয়া, উইকেট বিলিয়ে দেয়া, এত কিছু আপনি করলে আপনি 50 ওভার টিকতে পারেন না। এই যে ঘটনাগুলো ঘটে, টেলেন্ডাররা যখন ব্যাট করতে আসে নাম্বার 6, 7, 8, 9 থেকে, তখন যেন আমরা আশা দেখার চেষ্টা করি যে এরপরও বাংলাদেশ জিতবে। আমার পাশে সহকর্মী বসে বলছে যে ভাই মন খারাপ করে আজকেও বাংলাদেশ জিতবে। এত বেহায়া আমরা আসলে হয়ে গেছি সবাই। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি আলোচনা করি, আজকে বোলিং আপনারা খেয়াল করেছেন একদম আপ টু দা মার্ক ছিল না, প্রপার জায়গায় বল পিচ হচ্ছিল না, ওভার পিচ বল হচ্ছে, ফুল লেন্থের বল হচ্ছে, যেভাবে একজন পার্টিকুলার বোলার তার ফিল্ডিং সেট আপ করছে, বল করছে তার বিপরীত লাইনে। মুস্তাফিজুর রহমান মিডলে উইকেট নিতে ব্যর্থ। ওই যে বললাম 4র্থ উইকেট পার্টনারশিপ, 114 রানের 24 রানের পার্টনারশিপ, যেই পার্টনারশিপটা আলটিমেটলি বাংলাদেশকে দেখিয়ে দিল যে কিভাবে ইনিংস বিল্ড করতে হয়, ঠিক ওই পার্টনারশিপ যখন আমরা ভাঙতে পারি নাই, বারবার আমরা মুস্তাফিজকে এনেছি, মেহেদী হাসান মিরাজ নিজে বল করেছে, তাসকিন আহমেদ এসেছে, কিন্তু ওই পার্টনারশিপটা যখন ব্রেক করতে পারলাম না, বাংলাদেশের জন্য সেটাই বড় সেটব্যাক হয়ে দাঁড়িয়েছে।
আজকে শ্রীলঙ্কান ফিল্ডিং দেখেছেন আপনারা, কি অসাধারণ ফিল্ডিং করেছে, কি অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ। কোনোভাবে অন্তত একটা রান আটকানোর জন্য তাদের যে চেষ্টা, এটার কোনো ব্যাখ্যা নেই। বাংলাদেশের বডি, বাংলাদেশের ক্রিকেটারদের শরীর যেন চলে না, এরকম একটা সিচুয়েশন। আমি কারণ নাম উল্লেখ করবো না, কিন্তু যেভাবে বাংলাদেশ ফিল্ডিং করেছে, যেভাবে আজকের দিনে বাংলাদেশ তাদের প্রাপ্য যে একটা জয়ের সুযোগ তৈরি হয়েছিল, সিরিজ জয়ের সুযোগ, র্যাঙ্কিং এ 9 থেকে আরেকটু রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ ছিল। বাংলাদেশের ওয়ানডে ফরম্যাট নিয়ে গত 19 বছরের মধ্যে বাজে র্যাঙ্কিং এ পড়া দলটার একটু উত্তরণের সুযোগ ছিল, সেই সুযোগটা শেষ পর্যন্ত তারা কাজে লাগাতে পারে না। এটাই দুঃখ, এটাই কষ্ট। বাংলাদেশ 50 ওভার্স খেলতে পারে না, বাংলাদেশ অল আউট হয়ে যায়। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও শেষ পর্যন্ত নিজেরা সেই আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই ম্যাচে আমি মনে করি যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট, বাংলাদেশের বাজে ফিল্ডিং এবং বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টে পরিস্থিতি বুঝে জুটি গড়তে না পারার চেষ্টা, পরিস্থিতি বুঝে উইকেটে টিকে থাকার চেষ্টা না করার যে প্রবণতা, সেটা ডুবিয়েছে। অসাধারণ একটা সিরিজে বাংলাদেশ হলো ফাইট ব্যাক করেছিল, একে সমতা এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। টি-20 সিরিজে কি হবে আমরা জানি না, কিন্তু এই দলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। হেড কোচ, আমি সবার আগে আমার কাছে আমার দেশ, হেড কোচ বাংলাদেশের খেলার আগের ওই সময়টায় তিনি দলের সাথে থাকেন না, লাস্ট প্র্যাকটিস সেশনও তিনি থাকেন না। অনেক পার্থক্য ভাই। অনেকেই বলছেন যে ওয়েদার আপডেট কি, এগুলো নিয়ে কেন এত কথা বলেন, এমন কি পরিবর্তিত পরিস্থিতি। অবশ্যই এখানটা এখন শীতকালের মতো অবস্থা। বিশ্বাস করেন, আমরা যারা শীতের কাপড় নিয়ে আসিনি, আমরা কিন্তু ঠান্ডা অনুভব করছি। হেড কোচ দলের সাথে থাকেন না। লিটন কুমার দাসকে বিতর্কিতভাবে স্কোয়াডে রাখা হয়, গাজী আশরাফ হোসেন লিপু দলের সাথে ঘুরছেন। মিডল অর্ডারে বড় একটা ক্রাইসিস রয়েছে এখানটায়, শামীম পাটোয়ারিকে নাম্বার 6-এ ব্যাট করাতে হচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? এত প্রশ্ন যেগুলো আসলে বাংলাদেশের মাঠের ক্রিকেটের বিতর্ককে মাঠের বাইরের বিতর্ক থেকে ছোট করে ফেলে। কিছুই বলার নেই। শুভকামনা, টি-20 সিরিজটা ভালো যাক। একটা নতুন ব্যাচের ক্রিকেটার জয়েন করেছে, নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস, তার অধীনে কেমন করে বাংলাদেশ সেটাই দেখার। তবে আজকের দিনে মিরাজরা যার পণ্যে হতাশ করেছে। সবাই ভালো থাকবে।